আসসালামু আলাইকুম। আমরা এমন একজন সাহিত্যিক নিয়ে আলোচনা করব যিনি বাংলা সাহিত্যের চলিত রীতি প্রবর্তক। অর্থাৎ চলিত রীতি কি, আমরা বক্তৃতা, নাটক, সংলাপে যে ভাষাটা ইউজ করতেছি ওটা বলতেছে চলিত রীতি। এর আগে কিন্তু চলিত রীতি ছিল না, সাধু রীতি ছিল। অর্থাৎ সাধু ভাষা আমাদের কথা বলতে হইতো বা অন্যান্য কাজকর্ম করা হইতো, এই বিষয়গুলো আর কি। তো বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতি প্রবর্তক করছে এমন সাহিত্যিককে, এমন সাহিত্যিক হচ্ছে প্রমোদ চৌধুরী। আজকে আমরা প্রমোদ চৌধুরী নিয়ে আলোচনা করব। দেখো, প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে চলিত রীতি প্রবর্তনে সে প্রথম ভূমিকা রাখছে। পাশাপাশি তার একটা পত্রিকা ছিল, পত্রিকা সম্পাদনা করছে সবুজ পত্র। আমরা এই বিষয়গুলো আজকে দেখবো, তার গুরুত্বপূর্ণ যে সাহিত্যকর্ম প্লাস হচ্ছে গুরুত্বপূর্ণ যে তত্ত্বগুলো। দেখো, প্রমোদ চৌধুরী জন্মগ্রহণ করছে কোথায়? যশোরে। কোথায় জন্মগ্রহণ করছে? যশোরে জন্মগ্রহণ করছে। আর হচ্ছে তার প্রত্যেক নিবাস ছিল পাবনার হরিপুরে। কোথায়? পাবনার হরিপুরে। এটা একটু মনে রাখবা, তার প্রত্যেক নিবাস কোথায়? পাবনার হরিপুরে, যশোরে জন্মগ্রহণ করছে। তো তার আমরা বিখ্যাত কিছু উক্তি দেখতে পাই। তিনি কি বলছে দেখো, এখানে একটা উক্তি আছে, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আর ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টাটা করতে গেলে শুধু কালি পড়ে। তো এখানে দুইটা উক্তি আছে। প্রথম উক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, উক্তিটি কার? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, উক্তিটি কার? তোমরা যখন ক্লাস 10-এ পড়ে আসছো তখন দেখবা ভাব সম্প্রসারণ লিখতে হয়েছে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এইটাই প্রশ্ন ছিল। আবার আরেকটা উক্তি তোমার অনেকে বলে যে হচ্ছে বই কিনে কেউ দেউলিয়া হয় না। এই উক্তিটা কিন্তু প্রমোদ চৌধুরীর না, অনেকে প্রমোদ চৌধুরীর বলে। তোমাদের কনফিউশন থাকতে পারে এই বিষয়টা। এই উক্তিটা হচ্ছে সৈয়দ মুস্তাজা আলীর। কার? সৈয়দ মুস্তাজা মুজতবা আলীর। উনি বলছে আর কি, বই কিনে কেউ দেউলিয়া হয় না। অনেক জায়গায় দেখবা লেখা আছে প্রমোদ চৌধুরীর উক্তিটা, কিন্তু এটা আসলে প্রমোদ চৌধুরীর না। তো তিনি কোথায় জন্মগ্রহণ করছে? যশোরে। আর তার একটা আমরা দুইটা উক্তি দেখলাম। এখন দেখবো তার উল্লেখযোগ্য যে অবদানগুলা, উল্লেখযোগ্য যে সাহিত্যকর্মগুলা। প্রথমে যে বিষয়টা আছে, তার সাহিত্যিক ছদ্মনাম আমরা বলতে পারি বীরবল। কি তার সাহিত্যিক ছদ্মনাম? বীরবল। প্রশ্ন কিন্তু আসে যে নিচের কোনটি প্রমোদ চৌধুরীর ছদ্মনাম, বা তিনি কোন নামে লিখতেন? তো প্রথমে যেটা বললাম, প্রমোদ চৌধুরী হচ্ছে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক। বাংলা গদ্যে চলিত যে ভাষাটা, ওই ভাষার প্রবর্তন কে করছে? প্রমোদ চৌধুরী। তিনি আরেকটা বিষয় করছে, ইতালীয় যে সনেট আছে, ইতালীয় সনেটে বাংলা ভাষায় প্রবর্তন করছে প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক। তা আমি যদি শুধু বলি সনেটের প্রবর্তক কে, সনেটের প্রবর্তক হচ্ছে পেত্রাক। পেত্রাক একজন ইতালীয় কবি, এটা প্রবর্তন করছে, সনেটের প্রবর্তক। তো চলিত রীতিতে প্রথম গদ্য গ্রন্থ কোনটা? চলিত রীতিতে প্রথম গদ্য গ্রন্থ হচ্ছে বীর বলে হালখাতা। এটা মনে রাখবা, ইম্পর্টেন্ট প্রশ্ন। বীর বলে হালখাতা গ্রন্থটি বা গদ্য রচনাটি কার রচনা? প্রমোদ চৌধুরীর রচনা। তোমরা প্রমোদ চৌধুরী আবার উচ্চারণ করতে গিয়ে প্রথম চৌধুরী বলে থাকো। আচ্ছা, যাই হোক, বীর বলে হালখাতা প্রকাশিত হয় কোন পত্রিকায়? ভারতীয় পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে। এটা মনে রাখবা। যদি তোমাদের অ্যাডমিশনটা একটু কমপ্লিকেটেড হয়ে যাইতেছে, অনেক গভীর থেকে প্রশ্ন করে মাঝে মধ্যে, এটা একটু দেখার চেষ্টা করবা। প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকা যেটা বললাম সবুজ পত্র, সবুজ পত্র নিয়ে অনেক প্রশ্ন আসতেছে। এটা প্রকাশ হয়েছে তোমার কত সালে? 1914 সালে। প্রায় 13 বছর ধরে প্রকাশিত হয়েছে এটা। আর প্রমোদ চৌধুরীর কাব্যগ্রন্থগুলো দেখি, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সনেট 50, একটা হচ্ছে পদচারণ। এটা হচ্ছে দুইটা কাব্যগ্রন্থ। তার একটা হচ্ছে কি সনেট 50। তোমরা অ্যাডমিশনের বিগত সালের যে কোয়েশ্চেন গুলো আছে, এগুলো একটু অ্যানালাইসিস করলেই দেখবা এই সনেট 50 কার লেখা, বা নিচের কোনটি প্রমোদ চৌধুরীর রচনা, এই টাইপ কোয়েশ্চেন গুলা আসে। পরবর্তীতে আছে তোমার কি প্রমোদ চৌধুরী গল্প গ্রন্থ। গল্প গ্রন্থের মধ্যে আছে চারিয়ারি কথা, নীললোহিত। চারিয়ারি কথা, পরে আছে কি নীললোহিত। দেখো, নীললোহিত, এই নীললোহিত গল্প গ্রন্থটা কার? প্রমোদ চৌধুরী। আমি যদি বলি নীললোহিত ছদ্মনামটা কার, বা নীললোহিত ছদ্মনামে কে লিখতো? নীললোহিত ছদ্মনামে কে লিখতো? নীললোহিত ছদ্মনামে লিখতো সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় কে লিখতো? সুনীল গঙ্গোপাধ্যায় নামে একজন ব্যক্তি, উনি কি লিখতো? নীললোহিত ছদ্মনামে লিখতো। ওনার একটা উপন্যাসের নাম হচ্ছে পূর্ব পশ্চিম। পূর্ব পশ্চিম, খুবই বিখ্যাত একটা উপন্যাস, এটা একটু দেখতে পারো। তো নীললোহিত যদি গল্প গ্রন্থ বলো, অবশ্যই কার রচয়িতা? প্রমোদ চৌধুরী। আর নীললোহিত যে তোমার ছদ্মনাম, এটা কার? সুনীল গঙ্গোপাধ্যায়। এটা একটু দেখে নিলাম। পরবর্তীতে কি আছে আমরা একটু দেখি। প্রমোদ চৌধুরী প্রবন্ধ গ্রন্থ আছে।
কি আছে প্রবন্ধ গ্রন্থ, যেমন প্রথমটা হচ্ছে তেল নুন লক্ষ্মী, পরে আছে নানা কথা, রায়াতের কথা, বীর বলে হালখাতা, আমাদের শিক্ষা, নানা চর্চা, প্রবন্ধ গ্রন্থ। এইখানে তোমরা তিনটা দেখবা, প্রথম হচ্ছে তেল নুন লক্ষ্মী যেটা আছে, নানা রায়াতের কথা আছে 2 নম্বরে, 3 নম্বরে আছে কি বীরবলের হালখাতা। আমরা ওইখানে যেটা দেখে আসছি চলিত রীতিতে তার প্রথম যে গদ্য রচনা এটা হচ্ছে বীরবলের হালখাতা। পরবর্তীতে আছে তার বিখ্যাত যে বইগুলা, দেখো বই পড়া হচ্ছে তার একটা বিখ্যাত প্রবন্ধ বই পড়া। সাহিত্যে খেলা এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসে কিন্তু, সাহিত্যে খেলা বই পড়া এগুলা কার? তোমাদের পরবর্তী সেশন থেকে অর্থাৎ 26 সেশন থেকে সাহিত্যে খেলা নিয়ে বাংলা প্রথম পত্রে একটা প্রবন্ধ থাকবে। পরে আছে তোমার যৌবনে দাও রাষ্ট্রিকা, এই তিনটাই মোস্ট ইম্পর্টেন্ট, 4 নম্বর আছে তোমার হচ্ছে কথার কথা, এই তিনটা অবশ্যই দেখবা। কি তার প্রবন্ধ? বই পড়া, সাহিত্যে খেলা, একটা হচ্ছে যৌবনে দাও রাষ্ট্রকে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর ওইদিকে আমরা পড়ে আসছি প্রবন্ধ গ্রন্থের ক্ষেত্রে বীরবলের হালখাতা, আর একটা দেখবা তেল নুন লক্ষ্মী আর হচ্ছে রায়তের কথা। এইদিকে হচ্ছে তিনটা, তেল নুন লক্ষ্মী, রায়তের কথা, বীরবলের হালখাতা। আর প্রবন্ধের ক্ষেত্রে বই পড়া, সাহিত্যে খেলা, যৌবনে দাও রাষ্ট্রকে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো প্রমোদ চৌধুরীর আংশিক ছোট গল্পের ছদ্মনাম হচ্ছে নীললোহিত। দেখো এখানে আংশিক যে ছোট গল্পগুলো ওইগুলা নীললোহিত ছদ্মনামে উনি বলতেছে, কিন্তু নীললোহিত ছদ্মনামে সুনীল গঙ্গোপাধ্যায় লিখতো আর কি, ওইটা একটু মনে রাখবা। বাংলা সাহিত্যে প্রমোদ চৌধুরীর বিশেষ কৃতিত্ব হচ্ছে প্রথম বিদ্রোহাত্মক প্রবন্ধ রচনা, অর্থাৎ বিদ্রোহ ব্যঙ্গ এই টাইপ রচনা করছিল। আমরা যদি একটু দেখি এইরকম রচনা বা প্রহসন যে রচনাটা, এটা প্রথম করছিল কে? মাইকেল মধুসূদন দত্ত লিখছিল একে বলে সভ্যতা, বুরশালিকের গারেডো, দুইটা তার প্রহসন ছিল, ওইগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তো প্রমোদ চৌধুরীর ক্ষেত্রে এই যে মূলত যে বিষয়গুলো আমরা দেখলাম, তার গুরুত্বপূর্ণ যে সাহিত্যকর্ম বা হচ্ছে গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ কোনটা, গদ্য গ্রন্থ কোনটা, তিনি কোন পত্রিকা সম্পাদনা করছে, এইগুলা দেখে তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবারই প্রশ্ন আসে। যেগুলো আসে এগুলো কিন্তু আমি মার্ক করে দিছি, ওইগুলাই পড়লেই তোমার হয়ে যাইতেছে। যেগুলা মার্ক করলাম, যেগুলো দেখাই দিলাম, ওইগুলা পড়লে তোমার হয়ে যাইতেছে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা এখানে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে তিনি বাংলা সাহিত্যে যে চলিত রীতি প্রবর্তক এটা করছে বাংলা সাহিত্যে। আরেকটা হচ্ছে তোমার সবুজ পত্র পত্রিকাটা সে সম্পাদন করছে। বাকি ইনফরমেশন গুলো তোমরা দেখে নেবা। এই হচ্ছে মূলত বিষয়, প্রমোদ চৌধুরী নিয়ে। এছাড়াও তোমরা যারা হচ্ছে অ্যাডমিশন শিকার, তারা প্রমোদ চৌধুরী নিয়ে তোমরা যদি সময় থাকে বিস্তারিত আরো জেনে নিতে পারো। এখানে সংক্ষিপ্ত ভাবে যে বিষয়গুলা দেখানো দরকার এগুলা তোমাদের দেখাই দিলাম। তোমরা যারা গুচ্ছতে এক্সাম দিতেছ, গুচ্ছতে এক্সাম দেওয়া, গুচ্ছের এক্সামের জন্য বেশি দিন নেই, সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশনটা গুছাই নিতে পারো ঈদের আগে। পরবর্তী ঈদের পরে রিভাইজ দিয়ে নিজেকে যতটা প্রস্তুতি করা দরকার ততটা করবা, পাশাপাশি এক্সাম দিবা। তোমরা যারা জিএসটিতে এক্সাম দেওয়া তাদের ক্ষেত্রে যদি চাও আমাদের জিএসটির জন্য এক্সাম বেস আছে, এক্সাম বেসে তোমরা চাইলে ভর্তি হয়ে নিতে পারো নিজের কনফিডেন্স লেভেল হাই করার জন্য বা নিজেকে জাজ করার জন্য যে আমি কতটুকু পারি। এছাড়াও যাদের টার্গেট হচ্ছে আমি গুচ্ছতে এক্সাম দেবো, পাশাপাশি ফার্স্ট টাইমে যারা আর কি গুচ্ছতে এক্সাম দেবো, পাশাপাশি আমি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন শুরু করতে চাই, সেক্ষেত্রে আমাদের সাথে তোমরা চাইলে যুক্ত হতে পারো। আমাদের অ্যাডভান্স ফাউন্ডেশন ব্যাচ সেকেন্ড টাইমের জন্য লঞ্চ করা হয়েছে। এখানে তুমি পুরো 10 মাসের একটা কমপ্লিট প্যাকেজ পাইতেছো, পাশাপাশি পাইতেছো 3টা প্রিমিয়াম বই। এই বইগুলো তোমার জন্য অনেক সহায়ক হিসেবে কাজ করবে। পাশাপাশি এইখানে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হলে তোমার পরবর্তী যে ব্যাচগুলো লঞ্চ করা হবে সেখানেও তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, তুমি চাইলে এই সুযোগটা নিয়ে নিতে পারো। এই হচ্ছে মূলত বিষয়। প্রমোদ চৌধুরী নিয়ে আমরা যতটুকু দেখার, যে ইনফরমেশন গুলা খুবই দরকারি, যে ইনফরমেশন গুলা বারবার আসে, ওই ইনফরমেশন গুলো আমি তোমাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর অ্যাডমিশন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, উইলান অ্যাডমিশন কেয়ার পেজ আছে, উইলান অ্যাডমিশন কেয়ার টেলিগ্রাম যে নাম্বারটা আছে ওই নাম্বারে নক দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো।